5 দিন ধর্মতলায় ধর্না চালিয়ে দিদিমণি কি বুঝে গেলেন 26-এর ইকুয়েশনটা ঠিক কি হতে চলেছে? দেখুন, এই 5 দিনে তার উপলব্ধি একদম পরিষ্কার যে এই ধর্নার ফলে বিরোধী ভোটে এক ছটাক ভাগ বসাতে পারেননি, বিরোধী ভোট ভাঙতে পারেননি। তার দলের যে হিন্দু ভোট ছিল তারাও বুঝে গেছেন যে কথাগুলো বলছিলেন সেগুলো গুপিবাজি, ফলে সেটাও শিফটিং হচ্ছে, সেটাও কিন্তু বিরোধী দল বিজেপির বাক্সে যাচ্ছে। সব থেকে গুরুত্বপূর্ণ, যারা তার এই 15 বছরের সরকার টিকিয়ে রেখেছিল, যাদেরকে আদর করে ভালোবেসে দুধেল গাই বলেন, সেই দুধেল গাই ভোট সেখানেও বড় সড়ো ফাটল হচ্ছে। এবং না, তার জন্য বিজেপির কোনো কৃতিত্ব নেই, বিজেপির বাক্সে সেটা যাচ্ছে না, কিন্তু এই সংখ্যালঘুদের হয়েই কথা বলার জন্য একাধিক রাজনৈতিক মঞ্চ তৈরি হয়ে গেছে। এবং এই সংখ্যালঘু সমাজ পরিষ্কারভাবে বুঝতে পেরেছে যে গত 15টা বছর ধরে তাদের কোনো উন্নয়ন হয়নি, তাদেরকে শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হয়েছে। তাই তারা এবার অন্যরকম ভাবছে। আর এই সমস্তর যদি যোগফল হয়, একটাই উত্তর আসে, যাচ্ছেন তিনি, যাচ্ছেন, তার যাওয়াটা কেউ আটকাতে পারছে না। আর সেই জন্য যেভাবে সিএ এর সময় এই সংখ্যালঘু সমাজকে ভুল বুঝিয়ে খেপিয়ে দিয়েছিলেন, যেভাবে ওয়াকফের সময় এই সংখ্যালঘু সমাজকে দিয়ে তাণ্ডব করিয়েছিলেন, ঠিক সেই একই কায়দায় 26-এর আগে আবারও তাদেরকে ময়দানে নামানোর চূড়ান্ত ছক কষছেন। লক্ষ্য দুটো: এক, সংখ্যালঘু ভোট তার দিকে একদম ইউনাইটেড রাখা, আর দুই, এমন মারকাটারি সিচুয়েশন তৈরি করা যাতে ভয়ে এই হিন্দুরা ঘরে ঢুকে যায়, তারা ভোট দিতেই বেরিয়ে আসতে না পারে। তাহলেই চতুর্থবারের জন্য তিনি আবার ড্যাং 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 করে জিতবেন। আর সেই ইঙ্গিতই কি তিনি দিয়ে দিলেন? ফলে ফলে 26-এর ভোটের আগেই এই রাজ্যের হিন্দু বাঙালিরা কি চরমতম সংকটে চলে গেল? এই প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করে দিয়েছে। ধর্মতলার ধর্ণা মঞ্চে তিনি অনেক কাণ্ড করছেন, কখনো ওই আদিবাসী সমাজকে নিয়ে এসে হাত ধরে ধিতিং ধিতিং করে নেচে দেখানোর চেষ্টা করছেন তাদের কতখানি মসিহা, কতখানি বন্ধু তিনি। কখনো ওই সুদীপ্ত সেনদের জন্য যে প্রিয় ছবি আঁকতেন, সেই ছবি আবারও প্রতিভা বিকাশ করার চেষ্টা করছেন। কেউ বুঝতে পারছেন না কি আঁকছেন, আসলে কি কাজ করছেন তিনি নিজেই বুঝছেন কিনা প্রশ্ন আছে। কিন্তু তার মাঝখানে ভয়ঙ্কর এই ভিডিওটা ভাইরাল হয়েছে। আমি ইচ্ছা করেই দেখাচ্ছি না, কেননা এটা প্রভোকেটিং, কিন্তু আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখেছেন, যেখানে বলছেন ওরা জোট বাঁধলে 1 সেকেন্ড লাগবে। কি বলেছেন তিনি অ্যাকচুয়ালি? তিনি যেটা বলেছেন সেটা অত্যন্ত মারাত্মক। বলছেন, আমরা আছি বলে আপনারা সবাই ভালো আছেন, যদি আমরা না থাকি কোনো দিন সেই রকম আসে 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি বা সম্প্রদায় যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। কাকে বলছেন? কাকে ভয়টা দেখাচ্ছেন? তার মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো কিচ্ছু তার হাতের মধ্যে নেই, কোনো কিছু তিনি কন্ট্রোল করতে পারেন না। এখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে তিনি টার্গেট করছেন ওদের, মানে কাদের বলতে চাইছেন? বিজেপির যারা ভোট দেয়, যারা হিন্দু সম্প্রদায়, তারা তারা আচ্ছা বলুন তো, এই রাজ্যে হিন্দুরা এবং অন্যান্য সম্প্রদায় পাশাপাশি থাকে, কোথায় হিন্দুরা নিজে থেকে এগিয়ে গিয়ে অন্য সম্প্রদায়কে আঘাত করে? এই এই রাজ্য ছেড়ে দিন, এই দেশে কোথায় হয়? এই দেশ ছেড়ে দিন, সারা বিশ্বে কোথায় হয়? কোথাও দেখেছেন এই ঘটনা? হ্যাঁ, যখন আঘাত আসে, এক এক সময় এমন দুর্দমনীয় আঘাত আসে যেখানে প্রত্যাঘাত করতে হয় আত্মরক্ষার তাগিদে। কিন্তু সেটাও কি এই রাজ্যে ঘটে? কিন্তু এই কথাটা বলার, এইভাবে লোক খেপানোর চেষ্টা হচ্ছে কেন? এইভাবে সংখ্যালঘু সমাজের ব্রেন ওয়াশ করার চেষ্টা হচ্ছে কেন? হচ্ছে তার কারণ এই রিপোর্টটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। এই প্রথম তাকে লড়তে হবে সংখ্যালঘু ভোট ভাগের একাধিক সমীকরণের বিরুদ্ধে। পুঁজি অটুট রাখায় তাদের প্রধান চ্যালেঞ্জ। কে বলছে? আনন্দবাজারের রিপোর্ট বলছে, এবং খুব খুব অ্যানালিটিক্যাল লেখা হয়েছে এখানে। যে পয়েন্টগুলো তুলে ধরেছে সেটা কিন্তু সত্যি সত্যি মারাত্মক। দেখুন, 2021-এর আগে এই রাজ্যে পা রেখেছিল একদম নবজাতকের মতো আইএসএফ, নওশাদ সিদ্দিকীর দল। সেই সময় খুব একটা রেসপন্স তারা পায়নি, কিন্তু তা সত্ত্বেও বিজেপি বাদে একমাত্র বিরোধী দল হিসেবে ভাঙড় থেকে নওশাদ সিদ্দিকী জিতেছিলেন। যদিও অনেকেই বলেন শাসক দলের আভ্যন্তরীণ যে গণ্ডগোলের জায়গা ছিল, যে দ্বন্দ্বের জায়গা ছিল, সেটাকেই কাজে লাগিয়ে নওশাদ সিদ্দিকীর জয় হয়, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু এই 5 বছরে গোটা রাজ্য জুড়ে এই আইএসএফ যথেষ্ট পোক্ত সংগঠন করে নিয়েছে। এবং নওশাদ সিদ্দিকী শিক্ষিত একটা ছেলে, এবং তিনি বলছেন যে মুসলিম সমাজ, এই সংখ্যালঘু সমাজ, তাদেরকে কিভাবে ভোট ব্যাংক হিসেবে ইউজ করেছে শাসক দল। এখানে তিনি পরিষ্কারভাবে বলছেন যে দেখো, তারা ভারতীয়,
যারা ভারতীয় মুসলমান, এসআইআরে তাদের কতজনের নাম বাদ গেছে? যে কটা নাম বাদ গেছে তাদের নাম যে আর ঢুকবে না এমন তো নয়। সেখানে বদমাইশি কারা করেছে তোমরা খুব ভালো করে বোঝো। এবং এই সংগঠন মজবুত করতে করতে আজকে দক্ষিণবঙ্গের গণ্ডি ছাড়িয়ে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, এই সমস্ত কিছু ছাপিয়ে আজকে কিন্তু উত্তরবঙ্গেও পা রেখেছে এবং সেখানে যথেষ্ট রেসপন্স পাচ্ছে। যেহেতু সংখ্যালঘু সমাজের প্রতিনিধি এই নওশাদ সিদ্দিকী, তিনি যে কথাটা বলছেন এবং বাস্তবটা তুলে ধরছেন, সেখানকার মানুষজন খুব ভালো করে বুঝছে। শুধুমাত্র নওশাদ সিদ্দিকী নয়, এই যে হুমায়ুন কবির একটি দল করেছে সেটা নিয়ে অনেক বিতর্ক আছে, কিন্তু যে বাবরি মসজিদ এজেন্ডা নিয়ে তিনি কথা বলছেন, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর এই জায়গাকার সংখ্যালঘু, বিশেষ করে বীরভূম ফিরভূম থেকেও প্রচুর সংখ্যালঘু মানুষ তারা কিন্তু হুমায়ুন কবিরের সমর্থনে কথা বলছেন। অন্যদিকে আর একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, সেটা হচ্ছে আইমিম, তাদের এন্ট্রি হয়েছে। বিহারের কিষানগঞ্জ জেলা, যেটা আমাদের উত্তর দিনাজপুর জেলা সংলগ্ন এরিয়া, সেইখানে কিন্তু বিহার নির্বাচনে মাস দুয়েক আগেই ভোট হলো, সেখানে কিন্তু দারুণ দুর্দান্ত ফলাফল করেছে এবং তার ফলে সেই জায়গাটার হাত ধরে উত্তর দিনাজপুরে পা রেখেছে আইবিম এবং তারপর মালদা, মুর্শিদাবাদ, অর্থাৎ পুরো এই যে সংখ্যালঘু সেগমেন্টটা আছে সেখানে আইবিম কিন্তু যথেষ্ট চাপ রাখছে। দলে দলে ছেলে মেয়েরা যারা সংখ্যালঘু সমাজে, তারা বুঝতে পারছে তারা এই রাজ্যে এই শাসক ক্ষমতায় থাকলে কতখানি বিপদের মধ্যে আছে, তারা আইমিমের দিকে পা বাড়াচ্ছে। বামেরা এই রাজ্যে ক্ষয়িষ্ণু শক্তি, শূন্য থেকে মহাশূন্যের দিকে যাচ্ছে আমরা মজা করে বলি, কিন্তু তা সত্ত্বেও এখনও তাদের সংগঠন যদি অটুট থাকে সেটা মালদা মুর্শিদাবাদে। এমনকি কংগ্রেস, সেই কংগ্রেসও কিন্তু মালদা মুর্শিদাবাদে যথেষ্ট গ্রিপ দেখাচ্ছে, তাদের একমাত্র লোকসভা সিট ওই সেগমেন্ট থেকেই এসেছে। সাম্প্রতিককালে মৌসম বেনজির নূর তিনি ফেরত গেছেন কংগ্রেসে, ফলে তারাও কিন্তু সেখানে যথেষ্ট রকম ভালো ফলাফল করবে। আর এই সমস্ত কিছুর ইকুয়েশন কি দাঁড়াচ্ছে, এই যে সংখ্যালঘু ভোট সেটা স্প্লিট হওয়া দেখাচ্ছে, যেটা 100% কনসলিডেশন হয়ে গেছে 2021-এ, 2024-এ শাসক দলের দিকে, সেই জায়গাটা কিন্তু ভাঙছে, সেই ছবিটা স্পষ্ট হয়ে যাচ্ছে। আর সেই ছবিটা স্পষ্ট হলে কি দাঁড়াচ্ছে, সেই ছবিটা স্পষ্ট হলে কপালে দিদিমণির অসংখ্য দুঃখ নাচছে। কেন? দেখুন, এই রাজ্যের যেটুকুনি পলিটিক্যাল ইকুয়েশন আছে সেখানে দেখা যাচ্ছে 294 আসনের মধ্যে 146টা আসন রয়েছে যেখানে 25% বা তার বেশি সংখ্যালঘু ভোট রয়েছে এবং এই রাজ্যের 76টা এমন আসন রয়েছে যেখানে এই সংখ্যালঘু ভোটের পরিমাণ 40%-এরও বেশি, অর্থাৎ তারাই কিন্তু ডিসাইডিং ফ্যাক্টর। অর্থাৎ 72টা আসন এমন রয়েছে যেখানে সংখ্যালঘু ভোটের সংখ্যা 25 থেকে 40%। এইসব আসনে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সরাসরি লড়াইটা হবে শাসক দলের সঙ্গে বিজেপির। এবং এই 72টা আসনে যেখানে 25 থেকে 40% সংখ্যালঘু ভোট রয়েছে, সেখানে একটা জিনিস খেয়াল করে দেখুন, এই যে হিন্দুরা রয়েছে তারা কিন্তু অনেক বেশি ইউনাইটেড হয়ে গেছে, অনেক বেশি কনসলিডেট হয়ে গেছে এবং সেখানে অন্যান্য বিরোধী পক্ষ সেইভাবে পা রাখতে পারেনি। ফলে এই 72টা আসনে সরাসরি 1:1 শাসক বনাম বিজেপি যুদ্ধ হতে পারে এবং সেটা যদি হয় অন্তত 50% আসন বিজেপির ঝুলিতে আসতে পারে। অর্থাৎ এই 72টা আসন থেকে অন্তত 36টা আসন বিজেপির দিকে আসার একটা সমূহ সম্ভাবনা রয়েছে। বাকি যে আসনগুলো রয়েছে, অর্থাৎ ওই যে 74টা আসনের কথা বলছি যেখানে 40%-এরও বেশি সংখ্যালঘু ভোট রয়েছে, তো 40-50 যেসব জায়গাগুলোতে রয়েছে সেখানে কিন্তু অলরেডি হিন্দুদের উপর প্রচুর পরিমাণে অত্যাচার হয়েছে। বিভিন্ন সময়ে এখানে দেখা গেছে এই সংখ্যালঘু সমাজকে খেপিয়ে তোলা হয়েছে এবং তাদের আক্রমণের মূল লক্ষ্যটা হয়েছে এই হিন্দু সমাজ। 5টা দোকান পরপর আছে, দুদিকে দুটো সংখ্যালঘু সমাজের দোকান, মাঝখানে একটা হিন্দুর দোকান, সেটাকেই ভেঙে দেওয়া হয়েছে, সেটাকেই জ্বালিয়ে দেওয়া হয়েছে। ফলে এই অঞ্চলের হিন্দুরা সব থেকে বেশি কনসলিডেটেড আছে। জিতবো হারবো সব জানি না, তারা জানে বাঁচতে গেলে বিজেপিকে ভোট দেওয়া ছাড়া কোনো উপায় নেই। ফলে এখানে যদি ওই আইএসএফ, হুমায়ুন কবির, মিম, কংগ্রেস, সিপিএম এরা ভোট কাটতে পারে, এদের দিকে সংখ্যালঘু ভোটের একটা বড় অংশ চলে যায়, একটা ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার জায়গা আসছে এবং তার 20% মানে 1/5 আসনও যদি আসে বিজেপির দিকে, মানে 72টা আসনের মধ্যে আমি ধরছি 14টা আসনও আসে, তাহলে ওই 36 আর এই 14 দুয়ে মিলে 50 আসনে পৌঁছে যাচ্ছে, যে জায়গাটা কার্যত শাসকের দুর্ভেদ্য দুর্গ ছিল। গতবার 2021-এর নির্বাচনে 146টা এই আসনের মধ্যে 131টা আসনই গিয়েছিল শাসক দলের পক্ষে, মাত্র 14টা আসন গিয়েছিল বিজেপির পক্ষে এবং একটি মাত্র আসন যেটা আইএসএফ জিতেছিল ভাঙড় থেকে নওশাদ সিদ্দিকী। তাহলে সেই জায়গায়, এটা তো দুর্ভেদ্য দুর্গ শাসক দলের, সেই জায়গাটায় যদি অন্তত 50টা আসন বিজেপির দিকে চলে আসে তাহলে এই
রাজ্যে বিজেপি জেতাকেও আটকাতে পারবে? বাকি 148টা আসনে মাথায় রাখতে হবে 60%-এরও বেশি হিন্দু ভোট আছে এবং সেখানে অন্তত 100টা আসন ড্যাংডিঙিয়ে বিজেপি জেতার কথা। তাহলে ওই 100 আসন আর এই 50 আসন 148-এর ম্যাজিক ফিগার পার হয়ে যাচ্ছে। সেই জন্য কি এত আকুতি? সেই জন্য কি এত ভয় দেখানোর চেষ্টা চলছে? কেন উঠছে এই প্রশ্নটা? কেননা দেখুন, এখানে সংখ্যালঘু তোষণ নিয়ে বারবার বারবার কথা উঠেছে এবং সেখানে এবছরের বাজেট দেখুন, যেখানে ইন্ডাস্ট্রি শিল্প আনার জন্য এই রাজ্যে প্রায় 1500 কোটি টাকার একটা বাজেট করা হয়েছে। উত্তরবঙ্গ যারা সবসময় বঞ্চিত থেকেছে সেখানে 920 কোটি টাকার একটা বাজেট করা হয়েছে, কিন্তু মাদ্রাসা শিক্ষা সেখানে ঢেলে বাজেট দেওয়া হয়েছে 5713 কোটি টাকার বাজেট। কিন্তু মুশকিল হচ্ছে দিনের পর দিন এই বিপুল পরিমাণ বাজেট দেওয়ার পরও মাদ্রাসা শিক্ষার কি কোনো উন্নতি হয়েছে? যারা মাদ্রাসা থেকে পাশ করছেন বিগত 10 বছরে, 15 বছরে, দেখান তো সেখান থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল এইসব হওয়ার হারটা কত? এই যে সংখ্যালঘু সম্প্রদায় যাদের জন্য মাদ্রাসা শিক্ষাটা রয়েছে, সেখান থেকে উচ্চশিক্ষায় ঠিক কতজন যেতে পারছেন? সেখান থেকে এস্টাবলিশড লাইফ খুব ভালো চাকরি বাকরি পাচ্ছেন কতজন? তাহলে এই যে বিপুল পরিমাণ বাজেটটা অ্যালোকেট করা হচ্ছে, এই টাকাটা যাচ্ছে কোথায়? বিরোধীরা বারবার অভিযোগ করছে যে এই টাকাগুলো অ্যাকচুয়ালি চলে যাচ্ছে কিছু মাতব্বরের হাতে, যারা সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি কিন্তু শাসক দলের বড় বড় নেতা মন্ত্রী হয়ে বসে আছেন। এবং সেই জন্য যদি সংখ্যালঘু সম্প্রদায়ের দিকে তাকান, এই বিপুল পরিমাণ বাজেট দেওয়ার পরও এই এই রাজ্যের বেশিরভাগ জেলের বেশিরভাগ অপরাধীর দিকে তাকান, তারা সংখ্যালঘু সম্প্রদায়ের। এদের মসিয়া নাকি এই রাজ্যের শাসক দল তাদের জীবনের মান উন্নয়ন করছে এবং তার ফলে দু হাত ভরে এরা ভোট দিচ্ছে, তাহলেও এত অপরাধ প্রবণতা আসছে কি করে? যদি কারোর মধ্যে সঠিক শিক্ষা যায়, যদি তাদের শিক্ষা সত্যি সত্যি সঠিক পথে আসে, তাহলে কি এই অপরাধমূলক মনোবৃত্তি এগুলো কি বৃদ্ধি পেতে পারে? তাদের কি এত জেল হেফাজত হতে পারে? যদিও বহু ক্ষেত্রেই অভিযোগ ওঠে যেহেতু এরা শাসক দলের সঙ্গে সংশ্লিষ্ট রয়েছে, ফলে পুলিশ এদের কেস রেজিস্টার করে না, বা রেজিস্টার করতে বাধ্য হলেও পরিস্থিতির চাপে পরবর্তীকালে সেই মামলা থেকে এদেরকে বেকসুর খালাস দেওয়া হয়। কিন্তু তা সত্ত্বেও এই রাজ্যের প্রত্যেকটা জেলের দিকে তাকান, প্রত্যেকটা জেলের দিকে সেখানে হুড়মুড়িয়ে বাড়ছে শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায়ের সংখ্যা। শুধুমাত্র তাই নয়, এই রাজ্যের যে পরিযায়ী শ্রমিকরা রয়েছে, সেই পরিযায়ী শ্রমিক তাদের একটা বিশাল অংশ কিন্তু এই সংখ্যালঘু সম্প্রদায়ের। বারবার এদেরকে ভয় দেখানো হয় এই রাজ্যে বিজেপি যদি চলে আসে তাহলে রাজ্যটা উত্তরপ্রদেশ হয়ে যাবে, গুজরাট হয়ে যাবে, অর্থাৎ এখানে বুলডোজার চলবে, এখানে দাঙ্গা হবে, তোমাদেরকে মারবে কাটবে, সুতরাং এখানে বিজেপিকে এনো না, তোমরা বিজেপির এগেনস্টে ভোট দাও। খুব ভালো কথা, কিন্তু ভালো করে ভেবে দেখুন এই সংখ্যালঘু সম্প্রদায়কে পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করতে যেতে হচ্ছে সেই গুজরাটে, সেই উত্তরপ্রদেশে। এমনকি সাম্প্রতিককালে বেলডাঙাতে যে ভয়ঙ্কর হিংসার ঘটনা ঘটলো, সেখানেও এক সংখ্যালঘু যুবকের আমাদের পড়শি রাজ্য ঝাড়খণ্ড, যাদেরকে একসময় আমরা খুব খুব ছোট চোখে দেখতাম যে ওখান থেকে আসে ওরা কিছু করতেই পারে না, সেই ঝাড়খণ্ডে হকারির কাজ করতে যেতে হয়েছিল। তার মৃত্যু নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না। কিন্তু ভাবুন, ঝাড়খণ্ড যারা একসময় আমাদের থেকে বহু যোজন পিছিয়ে ছিল, সেই রাজ্যে পাতি একটা হকারির কাজ করতে এই রাজ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলে মেয়েকে যেতে হচ্ছে। অর্থাৎ এই রাজ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনের আয়ের জায়গাটা ঠিক কতখানি প্যাথেটিক, তাদের জীবন ধারণের জায়গাটা ঠিক কতখানি প্যাথেটিক। এবং শুধুমাত্র তাই নয়, এইসব রাজ্যে যখন যাচ্ছে অনেক সময়ই তাদের হেনস্থার শিকার হতে হচ্ছে বলে দাবি করা হচ্ছে, যেটা নিয়ে বাঙালি অস্মিতা বলে বিশাল বড় বড় ঝামেলার আন্দোলন করেছিল এই রাজ্যের শাসক দল। এখানে তাদের হেনস্থার শিকার কেন হতে হচ্ছে? তার একটা বড় কারণ হচ্ছে এই যে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন যাচ্ছেন, তাদের সঙ্গে ভুয়ো নথি নিয়ে প্রচুর বাংলাদেশি রোহিঙ্গা মিশে যাচ্ছে এবং তারা ওই সব রাজ্যে যাচ্ছে এবং তারা গিয়ে সেখানে নাশকতামূলক কাজকর্ম করছে। এবং তার ফলে যখনই সংখ্যালঘু নাম দেখছে, যখনই বাংলাভাষী দেখছে, সামগ্রিকভাবে তাকে বাংলাদেশি বা রোহিঙ্গা বলেই দাগিয়ে দেওয়া হচ্ছে এবং তার ফলে এরকম পুলিশি হেনস্থার মুখে পড়তে হচ্ছে। এবং শুধু হেনস্থা বলবো না, পুলিশ তাদেরকে চেক করে দেখছে, যারা প্রকৃত ভারতীয় তাদেরকে ছাড় দিচ্ছে, আর যেখানে গন্ডগোল থাকছে তাদেরকে ডিপোর্ট করা হচ্ছে, তাদেরকে জেলে পোড়া হচ্ছে। কিন্তু সামগ্রিকভাবে সংখ্যালঘু সম্প্রদায়কে পরিযায়ী শ্রমিক হয়ে এই যে হেনস্থার মুখে পড়তে হচ্ছে, সেটা নিজেদের ভোট ব্যাংক বাড়াবার জন্য এই শাসক দলের যে দুর্বিনীত নীতি রয়েছে তার ফল নয় কি? এই জায়গাটাই কিন্তু সংখ্যালঘু সম্প্রদায় খুব ভালো করে বুঝতে পারছে এবং সেই কারণেই সেই ভোটটা কিন্তু স্প্লিট হওয়ার একটা
ইঙ্গিত দিচ্ছে এবং সেই জন্যই তারা কিন্তু এবার অন্যরকম ভাবছে। আর সেই জন্য দিদিমণি এরকম মরিয়া হয়ে একটা লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। অথচ শাসক দলের যারা নেতা মন্ত্রী রয়েছেন তাদের ছেলে মেয়েদের দিকে তাকান। এই রাজ্যে মাদ্রাসা শিক্ষার জন্য এরকম বিপুল পরিমাণ অ্যালটমেন্ট হচ্ছে, খুব ভালো কথা, হোক। সংখ্যালঘু সম্প্রদায়ে যদি উন্নতি হয় কারোর কোনো আপত্তি নেই, আমার তো নিজস্বভাবে কোনো আপত্তি নেই। কিন্তু যদি মাদ্রাসা শিক্ষা এত ভালোই হয়ে থাকে তাহলে এই নেতা মন্ত্রীদের ছেলেরা তারা কেন ওই মাদ্রাসা শিক্ষা নিচ্ছে না? তারা কেন ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে? তারা কেন উচ্চশিক্ষার জন্য বিদেশে চলে যাচ্ছে? তাহলে বুঝতে পারছেন এই সংখ্যালঘু সমাজকে ঠিক কিভাবে ঠকানো হচ্ছে। যেমনভাবে ঠকানো হচ্ছে এই স্বাস্থ্যসাথী কার্ডের জন্য। স্বাস্থ্যসাথী কার্ডের 5 লাখ টাকার একটা গাজর ঝুলিয়ে আপনাদের দিয়েছে, যেটা প্রায় কোথাও চলে না, কেউ অ্যাকসেপ্ট করে না এবং সেই নিয়ে অনেক গণ্ডগোল আছে। আর এই স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে প্রচার করা হচ্ছে আপনাদের স্বাস্থ্যের পরিষেবা অনেক বাড়িয়ে দেওয়া হচ্ছে, আর নিজের ভাইপো চোখের ট্রিটমেন্ট করতে হলেও, সামান্য চোখ দেখাতে হলেও আমেরিকার সব থেকে দামি হসপিটালে চলে যাচ্ছে। মাদ্রাসা শিক্ষাও সেই একই জিনিস, যে কারণে তার উপর আস্থা রাখতে পারছেন না শাসক দলের নেতামন্ত্রীরা। তাদের ছেলেমেয়েরা ইংরেজি শিক্ষা পাচ্ছে, বিদেশে শিক্ষা পাচ্ছে, উচ্চশিক্ষিত হচ্ছে, আর এরা এই সংখ্যালঘু সম্প্রদায় তারা অশিক্ষিতই থেকে যাচ্ছে। অশিক্ষার হার যত বাড়ছে তত এদের শাসক দলের উপর ডিপেন্ডেন্সি বাড়ছে, ওই ভাতার উপর ডিপেন্ডেন্সি বাড়ছে এবং হাতে বোমা বারুদ আগ্নেয়াস্ত্র তুলে নিচ্ছে, বিপক্ষকে মারার জন্য যাচ্ছে এবং তারপর হয় জেলে পচতে হচ্ছে, না হলে প্রাণে মরতে হচ্ছে। এখন তো কথাই হয়ে গেছে, মারছে সংখ্যালঘু, মরছে সংখ্যালঘু। কি করে হচ্ছে, কেন হচ্ছে, এরা এবার সেটা ভাবতে শুরু করেছে। আর সেই জায়গা থেকেই কি আতঙ্কটা ঠিকরে ঠিকরে বেরোচ্ছে। ঠিক যেমন করে এবার ওই অশান্তি লাগানোর চেষ্টা করা হয়েছিল সিএ সময়। কোথায় সিএ হচ্ছে, যেখানে হিন্দুরা প্রাণের ভয়ে, ধর্ম রক্ষার ভয়ে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিল, ভারতবর্ষে এসে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল, তাদের নাগরিকত্ব দেওয়ার আইন সেইটাকে বলে দেওয়া হলো এনআরসি করা হচ্ছে এবং এই ভারতবর্ষে যে যে মুসলমান আছে তাদেরকে নাকি বেছে বেছে এই দেশ থেকে বার করে দেওয়া হবে। ফলে অগ্নিগর্ভ হয়ে উঠল পরিস্থিতি, পুরো সমাজকে খেপিয়ে দেওয়া হলো। কিন্তু আলটিমেটলি সিএএ কি আটকানো গেল? এতদিন চলে গেল, সিএ এর ফলে এনআরসি করে কোন মুসলমানটাকে, কোন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষটাকে ভারতবর্ষ থেকে বার করে দেওয়া হয়েছে একবার বলুন তো। ভুল বোঝানো হচ্ছে, মানুষ খেপানো হচ্ছে। শুধুমাত্র তাই নয়, ওয়াকফ ওয়াকফের সময় এই শাসক দলের এক মন্ত্রী বলে গেলেন কলকাতার বুকে দাঁড়িয়ে, আগে জেলাগুলোকে টাইট দিয়ে আসি, তারপর কলকাতাকে টাইট দেব। এবং সেখানে খোদ এই রাজ্যের মুখ্যমন্ত্রীর নাকি অনুমোদন আছে, বুকটুকে বলে দিলেন। এবং তারপর আমরা দেখলাম সীমাহীন সন্ত্রাস মালদা মুর্শিদাবাদে, বেছে বেছে হিন্দুদের মারা হলো, নিজ ভূমে পরবাসী হতে হলো, এক কাপড়ে প্রাণ বাঁচাতে, ইজ্জত বাঁচাতে পালিয়ে চলে আসতে হলো এবং তাদের ঘর বাড়ি পুড়ে গেল, লুট হলো, মন্দির ভাঙা হলো। আলটিমেটলি কি হলো, সেই ওয়াকফ বিল অ্যাকসেপ্ট করতে বাধ্য হলো এই প্রশাসন এবং সেখানে কার কি সম্পত্তি আছে সমস্ত কিছু রেজিস্টার্ড হচ্ছে। তাহলে প্রত্যেক জায়গায় দেখা যাচ্ছে এইভাবে মানুষ খেপানো হচ্ছে, তাদেরকে ভুল বোঝানো হচ্ছে। আর এবারও কি সেই একই ইঙ্গিতটা দেওয়া হলো? ওরা জোট বাঁধলে 1 সেকেন্ড লাগবে। কেন বলছেন এই কথাটা, কেন খেপাচ্ছেন? তার কারণ বুঝতে পারছেন চোখের সামনে, ইকুয়েশনটা ক্লিয়ার হচ্ছে, কোনো অঙ্কেই তার আর ফেরত আসার সম্ভাবনা নেই। একমাত্র জায়গা রয়েছে আবারও এই কম শিক্ষিত, যাদের মধ্যে শিক্ষার আলো অত্যন্ত কম, সেই সংখ্যালঘু সমাজকে খেপানো এবং তাদেরকে দিয়ে এমন একটা অশান্তির পরিবেশ তৈরি করা যাতে করে তারা মনে করে এই শাসক দলই তাদের মসিহা, তারা ইউনাইটেড হয়ে দু হাত ভরে এই শাসক দলকেই ভোট দেয় এবং এমন তারা গন্ডগোল তৈরি করে যে এই শাসকের বিপক্ষে যে হিন্দু সমাজ ভোট দেবে ভাবছে এই রাজ্যটাকে অন্ধকার থেকে উত্তীর্ণ করার জন্য, তাদেরকে ভয় দেখিয়ে ঘরে ঢুকিয়ে দেওয়া, যাতে করে বিপক্ষে ভোট দেওয়ার কোনো লোক থাকে না। ফাঁকা মাঠে তিনি যেতেন এবং বলবেন মানুষ আমাদের সাথে আছে, মা মাটি মানুষের সরকার চলছে। কিন্তু কিন্তু এত সহজ ইকুয়েশন হবে? সংখ্যালঘু সমাজ কি আবারও সেই ভুলে পা দেবে? আর সব থেকে বড় কথা, যদি সেই সিচুয়েশন হয়, কেন্দ্র কি এবার বসে বসে দেখবে সেটা? নাকি সুপ্রিম কোর্ট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যেভাবে এদের মুখোশ খুলেছে, এবার কড়া অ্যাকশন হবে? আর তাই এই লোক খেপানোর মন্ত্রে 26 জেতার যে অঙ্ক, সেটা গঙ্গায় ভেসে যাবে। কি মনে হয় আপনাদের? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।